নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। উৎকণ্ঠার অবসান, নির্বাচনের ফলে এগিয়ে শাসক দল, ৩টি আসনে জয়ী জোটও। জয়ের আনন্দ, ২ বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক পদে শাসক বিরোধীর দুই মুখ। ময়নায় সিপিআই ও আরএসপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যুবক, মাথায় গুরুতর চোট, তমলুকের ঘটনা। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে পালিত হল তমলুকে, উদ্যোগে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা মণ্ডল। মাধ্যমিকে অসাধারণ ফল, তবু ভবিষ্যৎ অন্ধকারের পথে। আর্থিক সংগতির অভাবে সাহায্য প্রার্থী তমলুকের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র। আর্থিক অনটনের শিকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থী, আর্থিক সহযোগিতার আশায় দিন গুনছে কোলাঘাট জফুলি হাই স্কুলের ছাত্র ভাস্কর বেরা। আসছে বিস্তারিত খবরে। হাতছাড়া হয়েছে বিধানসভার ৩টি আসন, ঘাসফুলের মাঝে লেগেছে জোটের হাওয়া। অন্যদিকে বাকি ১৩টি আসনে জয়ী শাসক দল। টানটান উত্তেজনা, তার মাঝে বৃহস্পতিবার প্রকাশিত হলো ২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল। কেউ জিতলেন বিরাট ব্যবধানে, কেউ সামান্য মার্জিনে। শেষ হলো বিধানসভা নির্বাচনের পর্ব। ১৯শে মে ভাগ্য নির্ধারিত হলো জেলার ১৬টি বিধানসভার বিধায়কদের। বিধানসভা ১৬টি আসনের ১৩টিতে জয় পেয়েছে শাসক দল, ৩টি আসনে জয়ী জোট। ১৯শে মে সকাল থেকেই ছিল গণনা কেন্দ্রগুলির সামনে টানটান উত্তেজনা। বেলা বাড়ার সাথে সাথেই পরিষ্কার হয়ে যায় ক্ষমতার সিংহাসনে বসছে কে। প্রধান প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রার্থীরা জিতে নিলেন নিজের বিধানসভার বিধায়ক পদ। এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুর ১৬টি বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জয়ের ব্যবধানের পরিসংখ্যান। তমলুক বিধানসভায় ৫২০ ভোটে জয়লাভ করলেন জোটের অশোক দিন্দা। পাঁশকুড়া পূর্ব বিধানসভায় ৫৫৮২ ভোটে জয়লাভ করলেন জোটের ইব্রাহিম আলী। পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ৩১৪৫ ভোটে জয়লাভ করলেন তৃণমূলের ফিরোজা বিবি। ময়নায় ১২১২৪ ভোটে জয়ী হলেন তৃণমূলের সংগ্রাম দলুই। নন্দকুমারে ১০৮৬৬ ভোটে জয়ী হলেন তৃণমূলের সুকুমার দে। চণ্ডীপুরে ৯৬৫৪ ভোটে জয়লাভ করলেন তৃণমূলের অমিয়কান্তি ভট্টাচার্য। মহিষাদলে জয় পেলেন তৃণমূলের সুদর্শন ঘোষ দস্তিদার ১৬৭০৯ ব্যবধানে। হলদিয়ায় ২১৪৯৩ ভোটের ব্যবধানে জয়ী হলেন জোটের তাপসী মণ্ডল। নন্দীগ্রামে ৮১২৩০ ভোট ব্যবধানে জয়ী হলেন শুভেন্দু অধিকারী। পটাশপুরে ২৯৮২৮ ভোটে জয়ী হলেন জ্যোতির্ময় কর। কাঁথি উত্তর বিধানসভায় ১৮৫৭৬ ভোটে জয়ী হলেন বনশ্রী মাইতি। কাঁথি দক্ষিণে ৩৩৮৯০ ভোটে জয়লাভ করলেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। রামনগর বিধানসভা দখল নিল তৃণমূল। ২৮২৫৩ ভোটে জয়ী হলেন অখিলগিরি। ভগবানপুর বিধানসভায় ৩১৯৪২ ভোটে জয়ী হলেন তৃণমূলের অর্ধেন্দু মাইতি। ৪২৪৮৫ ভোটের ব্যবধানে খেজুরির বিধায়ক হলেন রণজিৎ মণ্ডল। এগরায় ২৫৯৫৮ ভোটে জয়ী হলেন তৃণমূলের সমরেশ দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। নির্বাচনে জয় পেয়েছেন দুজনেই। প্রতিপক্ষকে হারিয়ে নবনির্বাচিত বিধায়ক পদ পেয়েছেন দুজনে। একজন হলেন পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি, জয় উৎসর্গ করলেন দলকে। অন্যদিকে তমলুক বিধানসভায় হস্তান্তর হলো ক্ষমতা। ২০১৬ তমলুক বিধানসভা দখল নিলেন জোটের অশোক দিন্দা। তমলুকবাসীর রায় এই জয় জানালেন তিনি। দিদিকে কি বলবেন? এটা তো আমার জয় না, এই জয় দিদির জয়। দিদির যে পরিশ্রম, দিদি মানুষের জন্য যে পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ব্রত নিয়েছে, সেই ব্রতের সঙ্গী হয়েছি আমি। এটা আমার গৌরব এবং এই জয় দিদির জয়। দিদির আমরা শহীদকে দিদির পাশে। আপনিও জিতলেন, শুভেন্দুবাবু জিতল। ২ নন্দীগ্রাম জিতবে এটা আমি জানি। আপনি মানুষের জয়, এই জয় আমি তমলুকের সমস্ত মানুষকে আমি এই উৎসর্গ করছি।
মানুষ আমাকে ভালোবেসে ঘরের ছেলে হিসাবে তারা মনে করেছে আমার আপন ছেলে। এই আপন ছেলেকে জয় যেমন দিয়েছে, পুরো জয়ের পুরো কৃতিত্ব আমার তমলুকের পূর্ব মেদিনীপুর যেখানে তৃণমূল 16-16 ছিল, সেখানে তমলুককে ধাক্কা দেওয়া একটা বড় ব্যাপার নয়? স্বাভাবিক কারণে তমলুক জেলার সদস্য দায়িত্ব অনেক বাড়লো, মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক হয়েছে। আমি আমার আপ্রাণ চেষ্টা করব তাদের আমার সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য। আমি সেই মানসিক প্রস্তুতি নেই, আমি আগামী দিনে চলবো যাতে পূর্ব মেদিনীপুর জেলায় এইটা হলো সদস্য তার দিক যেন নির্ণয় করতে হবে পূর্ব মেদিনীপুর জেলাকে স্বাক্ষর রাখতে হবে। সাধারণ কারণে করতে হবে, তমলুক তো জেলা শহর, তার তো ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই। জেলা সদস্য হলে যা করার দরকার, রঘুনাথ নদী বাঁধন থেকে শুরু করে পানীয় জল সরবরাহ শুরু করে অনেক কাজকর্ম রয়েছে, তা তমলুক শহরে হওয়া উচিত। অনেক বছরই আমরা অবহেলিত রয়েছি, সেই শহরে উন্নত করবার যা করার প্রয়াস বিধানসভাতে সেই মেনশন করবো এবং আশা করবো সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করবে। এই আশা নিয়েই আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই। সেলিম আহমেদ ও প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। ভোটের ফলাফল ঘোষণার পর অশান্তির অভিযোগ উঠল ময়নায়। বৃহস্পতিবার ময়না বাজারের সিপিআই অফিস এবং ময়না বাসস্ট্যান্ড এলাকায় আরএসপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। না, তারপর তালা লাগবে বলে গেছে, একসাথেই হচ্ছে। নির্বাচনের রেজাল্ট আউট হচ্ছে। এখানে বিকালবেলা আমাদের ময়না সিপিআইয়ের জোনাল পার্টি অফিস কানাই ভবনে এখানকার কমরেডরা উপস্থিত ছিল, তারা টিভিটা দেখছে। তারপর ঠিক 7:30 8টার দিকে এরা যে যা চলে যায়। স্থানীয় একজন মলম দোকানি গুরুপদ সে থাকে, তার ফলে পার্টি অফিসটা খোলা ছিল। সেই অবস্থায় 7-8 জন ঢুকে গিয়ে তৃণমূলেরই যারা লুম্পেন বাহিনী, গুন্ডা বাহিনী, এর আগেও তারা ভেঙেছে এই ময়না এই জোনাল অফিস। গতকাল ভেঙে দিয়ে তারা চলে গেছে। গতকাল রাত্রি 8টা থেকে 8:40-এর মধ্যেই মোটামুটি সবুজ ওই আবির মাখা কয়েকজন মোটরসাইকেলেই ছিল, মোটরসাইকেলে এসে এই ঘরের তালা বন্ধ ছিল, তালা চাবি ভেঙে ভিতরে ঢুকে যা কিছু, ঘরের ভিতরেও একটা রুমের তালা দেওয়া ছিল, সে তালাটাও ভেঙেছে। ভিতরে যত সব জিনিস ছিল তার সমস্ত জিনিসগুলো ভেঙে বাইরে ফেলে দিয়েছে। কিন্তু এগুলো ঘটনা ঘটে যাচ্ছে সমস্ত পুলিশের সামনে। আমরা পুলিশ উপস্থিত ছিলেন এখানে, রাস্তায় পুলিশ উপস্থিত ছিল। এই কারণে বলছি, আমাদের যখন কিছু লোক এখানে চলে আসে তখন পর্যন্ত পুলিশ রাস্তার উপরে ছিল, কিন্তু পরে আমরা যখন চলে আসি তখন কিন্তু পুলিশ এখান থেকে চলে যায়। এবং শুধু রুমের ভিতর যেসব জিনিস ছিল সেগুলো ভেঙে রাস্তায় ফেলা নয়, ঘরের উপরে যে অ্যাজবেস্টর ছিল সমস্ত বোল্ডার দিয়ে অ্যাজবেস্টরগুলোকেও ভাঙা হয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের দলের কর্মীরা কোথাও কোনো রকম কালকে কোনো সিপিএমের পার্টি অফিস কেন কোনো সিপিএমের কর্মীরা কোনো জায়গায় আমাদের কর্মীরা সংযত হয়ে কালকে বিজয় উৎসব করেছে। আমরা সবাই নেতৃত্বে উপস্থিত ছিলাম। আমাদের কাছে যতটা খবর আছে, আমরা যতটা খোঁজ নিয়ে জেনেছি, এটা সম্পূর্ণ এদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব। বর্তমান যে পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচন, সেখানে কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে আঁতাত হয়েছিল এবং আমাদের নেত্রী এবং আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল এটা জোট নয়, এটা ঘোর।
এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন অনৈতিক জোট, তারই বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। যেহেতু কংগ্রেসের প্রার্থী মানিক ভৌমিক এখানে বিপুল ভোটে পরাজিত হয়েছে, তার প্রতিফলন এখানে হয়েছে। কংগ্রেসের কর্মীরাই, তারা সিপিএমের বামফ্রন্টের কর্মীরা, আরএসপি, সিপিআই, সিপিএমের ভোটাররা ভোট দেয়নি এবং তারা নেতৃত্বরাও সম্পূর্ণ বিরোধিতা করেছে। গোপনে গোপনে তাদের বিরুদ্ধে ভোটের প্রচার করেছে। অভিযোগ এনে কংগ্রেসের কর্মীরাই এই ধরনের একটা হামলা করেছে তাদের পার্টি অফিসের উপর। আরএসপি, সিপিআই বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের উপর তারা এবং পার্টি অফিসের উপর হামলা চালিয়েছে। এটাই আমাদের কাছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর চোট পেলেন এক যুবক। শুক্রবার 5 বন্ধু মিলে পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে তমলুকের ধারিন্দায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যুবক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে তমলুক থানার ধারিন্দা রেল স্টেশনের কাছে। আহত যুবকের নাম কমলেশ সাহু। পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। এদিন দীঘা যাওয়ার জন্য কমলেশ সহ 5 বন্ধু পাঁশকুড়া থেকে ট্রেনে ওঠেন। মানে দাঁড়িয়ে ছিল, মাথা ঘুরিয়ে ওই নোকাল ট্রেনে, দীঘা নোকাল আছে না, পাঁশকুড়া দীঘা না, ওটাতে স্টেশনের মুখের কাছে। কি নাম? ওর নামটা কি? কমল সাহ। বাড়ি কোথায়? পাঁশকুড়া। কি নাম তোমার? নাম কি? মনসা। ট্রেন থেকে পড়ে গেছে? হ্যাঁ। দীঘা পাঁশকুড়া লোকাল তমলুক স্টেশনে ঢোকার আগেই ধারিন্দার কাছে মাথা ঘুরে পড়ে যান ওই যুবক। পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। এরপর তাকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। দীঘা বেড়াতে যাচ্ছে? ক বন্ধু মিলে? 5 জন। কি ঘটলো? ও মাথাটা ঘুরে গিয়ে ট্রেনটা শো হয়েছে, পড়ে গেছে। কোন ট্রেনে ছিল? দীঘা নৌকা। কি নাম তোমার? ওর নাম কি? কমলেশ। আর তোমার নাম? আমার নাম সোমনাথ। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে পালিত হলো বুধবার। উদ্যোগে ছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা মণ্ডল। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। তমলুক মিউজিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ছোটদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। নগরায়ন, তমলুকের এই যে সভ্যতা, তমলুক একটা যে সমুদ্র বন্দর ছিল বা একটা নগর ছিল, যার ভরি ভরি উদাহরণ আমরা বিভিন্ন লিটারেচারে আমরা পেয়েছি। তার প্রমাণ কি? প্রমাণ তো হাতের কাছেই পাচ্ছেন, একটু পেছন ঘুরে দেখুন, সেই প্রমাণটা আছে। মিউজিয়াম ডে অর্থাৎ সারা ভারতে বা পশ্চিম মানে বিদেশে আর কি আজকের দিনটা মিউজিয়াম জন্মদিন যেটা আমরা বলি, সেই মিউজিয়াম ডে হিসেবে আমরা পালন করা হয়। আজকের দিনটা আমরা সেইভাবেই পালন করছি। বাচ্চাদের নিয়ে আঁকার প্রোগ্রাম হয়েছে, তাতে এখন আবার গুণীজনদের নিয়ে আমাদের বক্তব্য রাখা হচ্ছে, মিউজিয়াম সংক্রান্ত হিসেবে করা হয়েছে। আমি এটাই দেখাশোনা করছি বছর, যদিও আমি এটা ক্যাজুয়াল স্টাফ, কিন্তু চাকরি বা চাকরির দায়িত্ব আমাকে দিয়ে আছেন। আমি 26 থেকে 27 বছর এই মিউজিয়ামেতে কাজ করছি। আমার নাম রঞ্জিত কুমার মুদি। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। ছোট থেকেই অভাব নিত্য সঙ্গী, তবু নিজের জেদে শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ থেকে ভালো নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলো উত্তম মাঝি। ছেলের মাধ্যমিক পাশ করার পেছনে মায়ের অবদানও অনেক। হোটেলে কাজ করে ছেলের পড়াশোনা চালিয়েছেন তিনি, কিন্তু এখন আর্থিক সংকটের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছে ওই ছাত্রের। মাথা গোজার ঠাঁই বলতে একচালা মাটির টালির ঘরই সম্বল। অভাবের চিহ্ন স্পষ্ট, তবে অভাবের অন্ধকার থামিয়ে রাখতে পারেনি শিক্ষার আলোকে। তারই মাঝে চলেছে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার লড়াই। লড়াইয়ে এসেছে সফলতা। সেই লড়াইয়ের সৈনিকের নাম উত্তম মাঝি। 2016 মাধ্যমিক পরীক্ষায় 632 নম্বর পেয়ে তমলুকের শিমুলিয়া কেদারনাথ বিদ্যাপীঠ থেকে উত্তীর্ণ হয়েছে সে। অসাধারণ নম্বর পেয়েও ভবিষ্যতের চিন্তায় এখন দিন কাটাতে হচ্ছে উত্তমকে, কারণ আর্থিক সম্বল না থাকায় পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারছে না তমলুকের কাঁকগেছিয়ার অন্তর্গত বিষ্ণুপাড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এই ছাত্র।
বাবা নিরুদ্দেশ, মা রেবতী মাঝি তমলুকের একটি ছোট হোটেলে 5 ফরমাস খাটেন। প্রত্যহ আয় মাত্র 140 টাকা। এই সামান্য আয়ে সংসার ও ছেলের পড়াশোনা চালাবেন কি করে, সেই চিন্তাই করেন রেবতী দেবী। আপনার কিভাবে আপনি চালান? আমি হোটেলে কাজ করি, কত পয়সা পাইনি, যা করে কোনো রকম মানে সংসার ম্যানেজ করি, তো পারিনি করতে। ছেলের প্রচুর পড়ার জেদ, টিউশন সেরকম দিতে পারিনি। এই 7টা বইয়ে পরীক্ষা দিয়েছে, মোটে 3টা টিউশন নিয়েছিল। মানে খুব অভাবে, খুব অভাব। কি মানে কি করেন আপনি, কিভাবে চালান সংসার? আমি কোনো রকম ম্যানেজ করি, আমি পারিনি। মানে কি করেন ম্যানেজ বলতে, কি কাজ করেন? হোটেলে কাজ করি, এছাড়া কিছু না। কাজ করছেন হোটেলে 2-2.5 বছর কাজ করছি। মানে কি কাজ করতে হয় হোটেলে? প্লেট তোলা, প্লেট ধোয়া, টেবিল পুছা, ঘর পুছা, সবজি কাটা। আর কত টাকা করে দেয় ওরা? এই প্রথমে যখন ঢুকি তখন হচ্ছে 70 টাকা পেয়েছিলাম, এখন 10 বাড়ি 140। এই হ্যাঁ, 1 বছরের কাছাকাছি হতে যায় পাই। আর যেদিন হোটেল বন্ধ থাকে সেদিন পাই না। আর আমি হচ্ছে হেঁটে হেঁটে যাই, হেঁটে আসি। 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। আমার প্রচুর কষ্ট হয়, যেন আর পারিনি। আর আমরা এখন তো আপনার স্বামী বাইরে জানিনি, সে কোথায় আছে ঠিক জানিনি। কত টাকা দিয়ে ভর্তি করতে হলো? 500 টাকা লিয়েছে, 500 টাকায় লিয়েছে আমার ছেলেকে। এই টাকাটা কিভাবে ম্যানেজ করলেন? কোথা থেকে? এই টাকাটা একজন দাদা দিয়েছে, আমাদের পাশের বাড়ির একজন দাদা দিয়েছে। ছেলের পড়াশোনা, জামাকাপড় কিনে দেওয়ার জন্য গাড়ি ভাড়া বাঁচিয়ে 16 কিমি পথ উজিয়ে তমলুকে যাতায়াত করেন তিনি। সাশ্রয়ের জন্য নিজের কষ্টকেও তোয়াক্কা করেন না। মনের ইচ্ছে ছেলে পড়াশোনা করে মানুষ হয়ে উঠুক, তবে বাঁধ সেজেছে আর্থিক দুর্বলতা। কোনো সহৃদয় ব্যক্তি হাত বাড়িয়ে দিলে অবশ্যই ছেলের পড়াশোনা চালাতে পারবেন, জানালেন রেবতী দেবী। ভবিষ্যতে শিক্ষক হওয়া স্বপ্ন উত্তমের। লক্ষ্য পূরণের পথে কোনো কিছুই যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেই প্রার্থনাই রইল উত্তমের জন্যে। পড়েছো, তাতে কি তুমি সন্তুষ্ট? মানে তোমার ঠিক পড়াশোনা ঠিকঠাক হয়েছিল, তাতে রেজাল্টটা ঠিক হয়েছে? মানে না। কি ভেবেছিলে? ভেবেছিলাম 650 পেলে ঠিক আছে, বা 95%, 665। এরকম একটা আন্দাজ। আমি দিনে করে 9 থেকে 10 ঘন্টা পড়তাম। আর কি করতে? খেলতাম, বিকালে ক্রিকেট খেলতাম। তোমার এই পড়াশোনা চালিয়ে যেতে কি অসুবিধার সামনে মনে করছে? কি অসুবিধা আছে বা কি সুবিধা হলে তুমি আরো ভালো পড়তে পারবে? তো আর্থিক সমস্যা। আচ্ছা, কেন, কি অসুবিধা আছে বলো? বাবার ইনকাম কম, তারপরে ওইটাই। আর ঘরে আর কেউ রোজগার করে না? না, মা হোটেলে কাজ করে, দাদা ফুলের কাজ করে ওই সুরাটে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। আর্থিক অনটনের শিকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থী ভাস্কর বেরা। এবছর কোলাঘাটের জফুলি দেশপ্রাণ হাই স্কুল থেকে 440 নম্বর পেয়ে পাশ করেছে সে। তবে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ওই ছাত্র। আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারবে কিনা এখন উঠছে সেই প্রশ্নই। আর্থিক সহযোগিতার আশায় দিন গুনছে ওই ছাত্রের পরিবার। আর্থিক সহযোগিতার আশায় দিন গুনছে কোলাঘাট থানার জফুলি দেশপ্রাণ হাই স্কুলের উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পড়ুয়া ভাস্কর বেরা। এবছর উচ্চ মাধ্যমিকে ভাস্কর পেয়েছে 443 নম্বর। একদিকে আর্থিক সংকট, অপরদিকে বৈজ্ঞানিক হওয়া স্বপ্ন। এই দুইয়ের মাঝে নিজেকেই যেন হারিয়ে ফেলেছে 443 নম্বর প্রাপ্ত ভাস্কর। স্যাররা যা বলতো তা শুনতাম, রাত্রে একটু বেশিক্ষণ পড়তাম, দিনের বেলা ইটা পাড়া তো একটু অসুবিধা হতো, রাতের বেলা একটু বেশি পড়তাম। অর্থনৈতিক কষ্ট ছিল তো, বাবার বেশি ইনকাম তো নাই। তারপরে স্যার দিকে বলতো, এবারে বিভিন্ন স্যার খুঁজতো, স্যার এবারে বিভিন্ন তাদের ফিজটা কমিয়েছে, বিভিন্ন স্যারকে সেই জন্য ধন্যবাদ যে তারা তাদের টিউশন ফি অনেক কমিয়েছে, অনেক, যেটা মানে ভাবাই যেত না যে এত কমিয়েছে। সবসময় মা সবসময় সামনে থাকতো, এমনকি বিভিন্ন কাজকর্ম করতো আমার জন্য।
তো আমাকে অনেক খাটাখাটনি কম করতে হতো, বাড়ির কাজ কম করতে হতো, মারাই বেশি করতো। মা বাবা মানে সকালে রবিবার থাকে, কিন্তু বাবার কোনো রবিবার থাকতো না, সব দিনই কাজে যেত। মা বিভিন্ন ওই ধান কাটা 100 দিনের কাজ বিভিন্ন করতো আমারই জন্য, সব এই কলেজের ফর্ম তোলার জন্য। বর্তমানে এখনও তুলিনি, তো বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলটা তুলেছিলাম, আর বিভিন্ন অল ইন্ডিয়া বেসিকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আছে, তো সে ফর্মের এত দাম, তো ফর্মের দামই তুলতে পারিনি। আর স্টাডি তো অনেক দূরের কথা, সেটা দামের জন্য তোলা হয়নি। ওটা হেল্প তো এই যে আছেই, আমার স্কুলে ভর্তি করে দিয়েছে, বিভিন্ন বই কিনে দিয়েছে, তো সেদিক থেকে আছে। বিভিন্ন স্যাররাও বিভিন্নভাবে সাহায্য করেছে। তো আমার জামাইবাবু আছে, তিনি আমাকে সাহায্য করেছেন, মামা মিসো এরা সকলেই আমাকে ভালোভাবেই সাহায্য করেছে। এরপরে খরচটা আরও বেশি, যেহেতু বাইরে থেকে পড়তে চায়, তো বাড়িতে পড়ার একটু অসুবিধা। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা এনআরজিএস প্রকল্পের কর্মী। রবিবার ছুটির দিনেও কাজে যেতেন ভাস্করের বাবা চণ্ডীচরণ বেরা। উদ্দেশ্য ছেলের স্বপ্ন পূরণ করা। মায়ের অবদানও রয়েছে যথেষ্ট। পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুতে যাতে ভাস্কর মন না দিতে পারে, সেই চেষ্টাই করতেন তিনি। আশা করছি যে ওনার সরকারি কোনো সাহায্য পেলে সুবিধা হয়। এইটুকু পড়াশোনা করতে। কতটা অসুবিধা হতো ছেলেকে পড়াশোনা করাতে? অসুবিধা প্রচুর, মানে বিভিন্ন লোকের কাছে সাহায্য চেয়ে নিয়ে পড়াশোনাটা একটু এগিয়ে গেছে। অসুবিধা প্রচুর, মানে বিভিন্ন লোকের কাছে সাহায্য চেয়ে নিয়ে পড়াশোনাটা একটু এগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ছেলে তো সায়েন্টিস্ট হতে যায়, আপনি কি ওর আশা পূরণ করতে পারবেন? সেটা তো আশা আছি আমরা। আচ্ছা, এখানে সরকারি সংস্থা থাকতে যদি কোনো হেল্প পাই তাহলে আর সুবিধা হয় আর কি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম চণ্ডীচরণ বেরা। ভাস্করের মধ্যে পড়াশোনার অফুরন্ত ইচ্ছে থাকার কারণে তার টিউশন শিক্ষক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন তাকে। গ্রাম পঞ্চায়েতের আর্থিক সাহায্যে স্কুলে ভর্তি হয়েছিল ভাস্কর। তবে এখন ভাস্করের সামনে কঠিন লড়াই। ভবিষ্যতের স্বপ্ন আর্থিক অনটনের জালে জড়িয়ে, তাই সাহায্যের হাত ধরতে মরিয়া ভাস্কর। কিন্তু এখন প্রশ্ন উঠছে, কতটা সাহায্য পাবে সে, নাকি আবারও স্তব্ধ হয়ে যাবে তার রাত দিন এক করা পরিশ্রমের সাফল্য। আমার যা চিন্তা ভাবনা আছে, ওকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলাম যে শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা মানুষকে চেতনা দিয়ে সমাজের একটা জায়গা তৈরি করে দিবে। সেই চেতনা নিয়ে মোটামুটি এগিয়েছিল, মাধ্যমিকে এগিয়েছিল, তারপরেও যতটা সহযোগিতা করেছি আগামী দিনে ওর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যেটা হতে চাইবে আমাদের পঞ্চায়েত লেভেলে বা আমার একজন শিক্ষক হিসাবে যতটা করার, যেখানে বিভিন্ন মহলে সহযোগিতা করার, সে হাত বাড়িয়ে দেবো, পাশে সবসময় থাকবো, আমি অঙ্গীকার করছি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।